কিচ্ছু মুখে না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কত করে বললাম মুখে কিছু দিয়ে যাও, কিন্তু শুনলো না আমার কোনো কথা। চোখের কোণে চিকচিক করা জল দিয়ে সেই যে বেরিয়ে গেল। ওগো ঠাকুর, আমি সারা জীবন তোমার পায়ে ফুল জল দিয়ে তোমার কাছে শুধু একটা জিনিসে চেয়েছি, তুমি দয়া করে আমার সিঁদুরের দিকে আনতে পারিও না। ওকে তুমি ভালোই ভালোই বাড়ি ফিরিয়ে দাও ঠাকুর, ওকে তুমি ভালোই ভালোই বাড়ি। সকালে হসপিটালে গিয়ে খোঁজ নিয়ে নেব, এতে তো চিন্তার কি আছে? আচ্ছা মা, হলো পামেলা, আমার নতুন বান্ধবী, ওকে নিয়ে আমি একটু উপরের ঘরে আড্ডা মারতে যাচ্ছি, তাই তুমি দয়া করে বলছি আমাদের দরজায় কড়া নেড়ে ডিস্টার্ব করতে, এই কথাটা মনে রেখো। এই না হলে উপযুক্ত সন্তান বাবার ডেড বডিটা আনার উপদেশ দিয়ে বান্ধবীকে নিয়ে ভর্তি করতে উপরের ঘরে চলে গেল। শুনেছি আজকাল মায়েরা নাকি গর্ভ ভাড়া দেয়। ঠিকই করে ভগবতী দেবী গর্ব করে বলেছিলেন, আমি বিদ্যাসাগরকে গর্ভে ধরেছি, আর আমি মাথা হেঁট করে বলছি আমার এই কারখানায় আমি এমন একটা সন্তানকে জন্ম দিয়েছি যে চাই না প্রোডাক্ট, বেশি দিনে লাস্টিং করে না, বেশি দিনে লাস্টিং করে না। তুমি কাঁদছো কেন মা? তোমার কি হয়েছে মা? খোকা, তোর বাবা না এখনো বাড়িতে ফেরেনি রে বাবা, এখনো বাড়ি ফেরেনি। বলে না, সেই জন্য তো আমার খুব চিন্তা হচ্ছে রে খোকা, আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না গো মা, চিন্তা করো না। তুমি বলো আমাকে হালিকেনটা জ্বালিয়ে দাও, আমি হারা গ্লাসটা ভুলে দেখি বাবা কোথায় গেল। চলো মা, চলো।
এসেছি। এ তোমার কি অবস্থা হয়েছে? কি অবস্থা হয়েছে তোমার? কি অবস্থা হয়েছে? বাবা, ও বাবা, বাবা, বলো না গো, বলো না গো, বলো না গো, কি হয়েছে তোমার? বলো না। একটা চাকরি হয়েছিল তা একটা চাকরি। প্রথম দিনে কাজে গিয়ে আমি এত টাকা উপার্জন করে নিয়ে এসেছি, শুধু শুধু দাদার এই এই টাকা নিয়ে খোটা দিতে পারবে না। এবার থেকে আমি রোজ রোজ কাজে যাব আর অনেক অনেক টাকা রোজগার করব। কিন্তু কিন্তু আমার যে বড় ভয় করছে গো, আমার যে বড় ভয় করছে। বলো না গো, বলো না। এই টাকাটা তোমার সৎ পথে রোজগার করা টাকা তো? ওটা পথটা আমার অসৎ হলেও পরিশ্রমটা যে সৎ সেটা আমি অলপ করে বলতে পারি। বাবা, বলো না বাবা, তুমি কি কাজ করলে? তো আমি জানি উনি কি কাজ করেছেন। বলো না বাবা, কি কাজ করেছে? না 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 মাস্টারমশাই, না, আমাকে বলতে দিন। তা না হলে আমি যে আমার আদর্শ কাছে হেরে যাবো মাস্টারমশাই। বলো 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 বলো, চুপ করে থাকে না, বলো। সকালবেলায় মাস্টারমশাই দুটোবার স্টার্ট ছেড়ে চলে যান। তারপর বলো না, তখন তো আমি ওখানে ছিলাম। তারপরে কি হলো? এই গ্রামের পাশে এক গ্রামে একটা নার্সিং হোম আছে, ওখানে শহর থেকে ডাক্তার আসে। আমি সিদ্ধান্তর ব্যাপারে ওনার সাথে কথা বলতে গিয়েছিলাম। ডাক্তারবাবু সমস্ত কথা শুনে বললে ওখানে নিয়ে গেলে সিদ্ধার্থ নাকি সুস্থ হয়ে যাবে। এই খবরটা শুনে না আমার খুব আনন্দ হলো। আর যখন আমি খবরটা দিতে আসি তখন এসে দেখি। কি দেখেছো? বলো বলো, চুপ করে থাকে না, বলো কি দেখেছো? বলো বলো। দেখি ওই নার্সিং হোমে বেআইনি ভাবে মাস্টারমশাই রক্ত বিক্রি করছে। ওর দিকে কিসের শব্দ ভেসে আসছে বাবা? কিনতে পারছি না, কিন্তু আমি পারছি। ও যে তোমার রক্ত বিক্রি করে টাকা। আর আমি সহ্য করবো না। এই দাদা ভাই নিতে দিলে আমি আসুক। আমার সমস্ত পণ্যের উত্তর দাদা ভাইকে দিতে হবে। শুধু তোর দাদাকার নিচে নামতে বলিস না, এখন অনেক অনেক নিচে নেমে গেছে। কি হয়েছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? আরে সারা শান্তিতে যে একটু মদ খাবো তার উপায় নেই। চিৎকার চেঁচামেচি করে এই বাড়িটাকে করে ছাগলের হাট বানিয়ে রেখেছে। তোমাকে তো আগেই বলেছিলাম ডার্লিং, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন বোঝো বড় খোকা, তুই তোর বাবাকে টাকা রোজগার করতে বলেছিলিস না? এই দেখ তোর বাবা কত টাকা রোজগার করে এনেছে। তাহলে জুতো পালিশ করে একদিনের রোজগার 1000 টাকা। আসলে আগাম তোমার কাছ থেকে আমি এমনটাই আশা করেছিলাম মাই ডিয়ার ফাদার। পামেলা, আজ আমি খুব খুশি জানো তো। আর এই আনন্দের মুহূর্তে তোমার সাথে আরেকবার চিয়ার্স হয়ে যাবে। চিয়ার্স। তুইও তো ঠিক খাচ্ছিস দাদা ভাই। আরে মদ খাচ্ছিলে মদ। না, ওটা মদ নইলে দাদা ভাই, ওটা মদ নয়, ওটা তুই আমার বাবার রক্ত খাচ্ছিস। দুটো মালিশ কাজ করে আপনার বাবার টাকাটা রোজগার করেনি সুশান্ত বাবু। ওই বুড়োটা জুতো পালিশ করা ছেড়ে দিয়েছে। ও, তাহলে বাবার রক্তের তেজ এখনো কমেনি দেখছি। ভুল বললি মনে খোকা, ভুল বললি। বরং তোর বাবা রক্ত বিক্রি করেছে শুনে আমার রক্তের টেস্টটা কিন্তু অনেক
বড় খোকার গায়ে হাত দিলে খোকা তোর লাগিনি তো বাবা। Shut up! কাটা ঘায়ে নুনে ছিটে দিতে এসেছো, হ্যাঁ? মনে হচ্ছে না তোমাদের এই সব কটাকে না এই বাড়ি থেকে আমি বের করে দিই। কি বললি? কি বললি? তোর এত বড় সাহস! তুই আমার বাবার গোলা ধাক্কা দিবি? আজ তোকে আমি শেষ করে দেবো। ওকে মেরে শুধু শুধু হাত নষ্ট করো না। তাচ্ছি চলো আমরা উপর রুমে গিয়ে আর একটু মাল খেয়ে এনজয় করি। My darling, হ্যাঁ, চলো চলো চলো। খুব খুব কষ্ট হচ্ছে তাই না রে বাবা? খুব লেগেছে তাই না রে? আমার খুব যন্ত্রণা হচ্ছে মা, আমার খুব যন্ত্রণা হচ্ছে। তবে এই যন্ত্রণাটা আমার শরীরটাতে হচ্ছে না মাগো, এই যন্ত্রণাটা আমার মনের ভিতরটাতে হচ্ছে মাগো। আমি তোমাদের জন্য কিছু করতে পারছি না, আমি যে বলো তো পোকা কথা কাপ। কে বললো তুই অসহায়? কাল আমরা কলকাতা শহরে তোকে আমি নিয়ে যাবো বন্ধু, ওখান থেকে সুস্থ হয়ে তুমি গ্রামে ফিরবে। আমায় তুমি কথা দাও সিদ্ধার্থ, আজ যারা তোমার বাবা মাকে অপমান করলো তাদের তুমি ন্যায্য শাস্তি দেবে। স্পিক আউট বলো বলো, আমার কথা দাও। আমরা কালই কলকাতা শহরে রওনা দেবো। তাই করো বাবা, তাই করো। তাছাড়া ওই গুণাঙ্গারটা ওকে শেষ করে দেবে, ওকে শেষ করে দেবে, ওকে শেষ। আপনি নিশ্চিত থাকুন মাস্টার মশাই, যে দায়িত্ব আমি নিয়েছি তা আমি পালন করবই। কাল আমরা কলকাতা শহরে যাব। খোকা, কলকাতা শহরে গিয়ে তুই তুই আমাকে ভুলে যাবে না তো বাবা? আমাকে ভুলে যাবে না। ভোলা যায় মাগো, নিজের বাবা মাকে ভুলে যাওয়া মানে তো নিজের অতীতটাকে ভুলে যাওয়া মাগো। আমি না থাকলে তোমার মতো খাওয়া দাওয়া গুলো, তোমার মতো ওষুধ খেয়েও মাগো, আমি না থাকলে তোমাদের কি দেখবে মাগো? তোমাদের ছেলে মাগো, তাহলে মাহাত বলি ভালো থেকো, সুখে থেকো, শুধু দেওয়াল বেড়াই বলি মাগো। জননী জন্মভূমিষ্ঠ হালকা তুমি গলিয়তি, জননী জন্মভূমিষ্ঠ হালকা তুমি গলিয়তি, জননী জন্মভূমিষ্ঠ হালকা তুমি গলিয়তি। सेंट्रल से आने वाली प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। May I have your attention please? 12621 Tamil Nadu Express from Chennai Central via Nagpur, Bhopal is arriving on platform number 4. कृपया ध्यान दीजिए 13,008 उद्यान आभा एक्सप्रेस रोहतक के रास्ते श्री गंगानगर से आने वाली आगरा कैंट टुंडला के रास्ते हावड़ा को जाने वाली प्लेटफॉर्म नंबर 4 ওই তো ট্রেন আমাদের চলে আসছে। দাঁড়াও না, আর একটু দাঁড়াও না, আর একটু দাঁড়াও না। কি হলো? চলো। আসলে এই গ্রামে অনেকদিন ছিলাম তো, তাই ফেলে যেতে বলেও কষ্ট হচ্ছে। বোকা কথাকার, তুমি তো একবারে গ্রাম ছাড়ছ না, তুমি তো শহরে যাচ্ছ ট্রিটমেন্টের জন্য। আসলে আসলে আমি ভাবছি বাবা মার প্রতি দাদা ভাই যদি অত্যাচার করে। ওসব তুমি কিচ্ছু ভেবো না বন্ধু, দেখবে না সব ঠিক হয়ে গেছে। চলো চলো, এখন আমাদের প্ল্যাটফর্মে যেতে হবে। একটু একটু দাঁড়াও না, এখনো এখনো
মেয়েটা তো খুব সুন্দর, একে আমার জীবন সঙ্গে নেই করতে হবে। ঠিক ঠিক এইরকমই একটা মেয়ে আমি চেয়েছিলাম আমার জীবনে। তা আমি পেয়ে গেছি। আমি কালই ওকে আমার মনের কথা বলবো। না না, কাল নয়, আমি এখনই আমার মনের কথা বলবো। এত দেরি করলে যে আরেকটু হলেই তো ট্রেনটা হুট করে ফেলে দিত, তখন কি হতো? একই দেখছি আমি, আমার বন্ধুর সাথে ওনার ভালোবাসা আছে। হে ঠাকুর, আমি ওদের দুজনের মাঝে যাবো না ঠাকুর। আমার বন্ধু যদি ওখানে সুখী হয়। ও কিন্তু কেন আমাকে এত স্বপ্ন দেখাও ঠাকুর? আমি যখনই বারবার একটা মেয়েকে দেখতে চাই, আমি তো তা পাই না। কেন বলো ঠাকুর? কেন কেন কেন? তুমি যদি এভাবে কাঁদো তাহলে আমি কি করে চাই বলো তো? তাহলে তুমি আমার উপরে এমন ভাবে রাগ করলে কেন? কেন বেশ করে গেলে? আমি তো তোমার ছোট রান্না করতে গিয়েই দেরি করে ফেলেছি। শোনো, একটুখানি খাবার তোমাকে খাইয়ে দিলাম, বাকি খাবার টিফিন কোটার মধ্যে রইলো। রাস্তায় যেতে তুমি খেয়ে নিও। আর শোনো, বেশি করে জল খেও, খোলা জল খেও না, সিল করা মিনারেল ওয়াটার খাবে। আর শোনো না, তুমি তো বড় অবুঝ, তাই ট্রেনের মধ্যে কেউ যদি তোমাকে কিছু খেতে দেয়, তুমি যেন ভুল করে খেয়ে নিও না। আর সবশেষে আর একটা কথা বলিস, সেতু, ওই সিঁদুর কৌটোটা আমার হাতে থাকলেও সেটিটা শুধুমাত্র তোমার ছোট খালি রইল, শুধু তোমার। অনুগ্রহ করে শুনবেন 22388 ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিছুক্ষণ পরে 4 নম্বর प्लेटफॉर्मे আসছে। कृपया ध्यान दीजिए 22388 धनबाद हावड़ा ब्लैक डायमंड एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। May I have your attention please? 22388 Dhanbad Howrah Black Diamond Express is arriving shortly on platform number 4. কি জন্য বলছিলি মা? হ্যাঁ বাপি, আমার না ডান্সের প্রোগ্রাম আছে তো, তাই একটু প্র্যাকটিস করছিলাম। খুব ভালো খুব ভালো। বাড়ি এসেছিস শুনে আমি তোর কাছে দেখা করতে এলাম না, এতদিন হলো তোর সাথে কোনো গল্প করতে পারিনি তো মা, তাই আসলে না, তোমার চেম্বারে বসে তোমার পেশেন্ট দেখেছি তো, তাই তোমার চেম্বার একবারে ফাঁকা হয়ে গেছে। জানো তো বাপি, কাল যখন তুমি পাশের গ্রামে ওই চিকিৎসা করতে যাচ্ছিলে না, তখন তোমার ওই কোটটা পরে যেই তোমার চেয়ারে বসেছি, অমনি একটা পেশেন্ট এসে হাজির। বলছে, দিদিমণি গো, তাড়াতাড়ি ওষুধ দাও, একেবারে জলের মতো পায়খানা হচ্ছে, হাত একেবারে শুকোচ্ছে না। যেই আমি ওষুধ দেবো বলে যেই ডয়ারে হাত দিয়েছি, অমনি লোডশেডিং। তখন আমি কোনো রকম একটা ওষুধ দিয়ে বললাম, ঠিক তোমার মতো করে বললাম, এই যে শুনছো, কাল কিন্তু কেমন আছে একবার দেখিয়ে দিয়ে যাবে কিন্তু। বাবরে সর্বনাশ, লোকটা আজকে এসেছিল? হ্যাঁ এসেছিল তো। কি বলছিল জানো বাপি? বলছিল দিদিমণি কাল জলের মতো হচ্ছিল, আজকে একবারে ঝুড়ি ভাজার মতো হচ্ছে। হ্যাঁ বাপি, কারণ যখন আমি ওষুধ দেবো বলে ড্রয়ের হাত দিয়েছিলাম, তখন তো লোডশেডিং, অন্ধকার, তাই তখন ওষুধ না পেয়ে তোমার ওই কোটের একটা বোতামগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর বোতামটা ঠিক জায়গায় আটকে গেছিল, তাই তো একেবারে ঝুড়ি ভাজার মতো। আগে যেমন দুষ্ট ছিল এখন ঠিক তেমনি আছে। বাপি, সেই ছোট্ট ফাইল আজ আমার কত বড় হয়ে গেছে। বাপি,
তোহে বাইরে থেকে পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরে এসেছিস রে মা। এবার তো তোর বিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে সংসারই হতে হবে মা। বাপি, তুমি আমাকে একটু ভালোবাসতে, আর এই দুদিনে তুমি আমাকে পর করে দিলে বাপি। আরে মা, পর নয় রে, পর নয়। নিজের শ্বশুর বাড়িটা হলো মেয়েদের কাছে নিজের বাড়ি। হাসালে বাপি হাসালে। আসলে না, একটা মেয়ে যে বাড়িতে জন্মায় সে বাড়িটা তার নিজের বাড়ি নয়, সে বাড়িটা হয় তার বাবার বাড়ি। তারপর মেয়েটা একটু একটু থেকে বড় হয়, তারপর কোনো অচেনা অচেনা লোকের হাত ধরে চলে যায় অন্যজনের বাড়ি। তখন মনে করে যাকে যাক, এটা বোধহয় তার বাড়ি, কিন্তু না, সেটা হয়ে যায় তার শ্বশুর বাড়ি। তারপরে কালের নিয়মে তার শ্বশুর শাশুড়ি মরে যায়, তখন মনে করে যাকে যাক, না না, এটা বোধহয় তার নিজের বাড়ি, কিন্তু না, তখন হয়ে যায় তার স্বামীর বাড়ি। তারপর সেই মেয়েটির সন্তান সন্ততি হয়, তারা বড় হয়, তখন মনে করে যাকে যাক, এবার মনে হয় আমার নিজের বাড়ি। কিন্তু না বাপি, সেটা হয়ে যায় তখন তার ছেলের বাড়ি। জানতো বাপি, এত বড় ভারতবর্ষে মহিলাদের ভোটে দাঁড়ানোর জন্য 33% আসন সংরক্ষিত আছে, কিন্তু একটি মেয়েরও তার নিজের বাড়ি নেই বাপি, তার নিজের বাড়ি নেই। আমি বলছিলাম মা, তোকে শহরে লেখাপড়া শিখে কোনো অন্যায় করিনি। করেছো বাপি, তুমি অন্যায় করেছো। অন্যায় করেছি? হ্যাঁ, অন্যায় করেছো বাপি। তুমি তোমার স্নেহ, মমতা, আদর থেকে তুমি কেন আমাকে বঞ্চিত রেখেছিলে বাপি, বলো না, কেন কেন কেন? তোর বুকের মধ্যে এত যন্ত্রণা মারে। জানো তো বাপি, জানো তো বাপি, গ্রামীণ শিক্ষা আর শহরের শিক্ষার মধ্যে পার্থক্য কোথায়? আর আসলে জানো তো বাপি, এই গ্রামের অ ক খটা শহরে গেলে কিন্তু এবিসি হয়ে যাবে না। 2015 থেকে 2016 সালের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু সব থেকে শহরের থেকে গ্রামে কিন্তু ভালো হয়েছিল বাপি। তুমি আমাকে এত এত টাকা খরচা করে বিদেশি লেখাপড়া করতে পাঠিয়েছিলে, আর আমি সেখান থেকে কিছু শিখে আসবো না, তাই কি কখন হয়? তাহলে তোমার এতগুলো টাকা জলে চলে যাবে না? তাই আমি বলছি বাপি, শোনো বাপি, আমি শহর থেকে এক্সট্রা কি শিখে এসেছি। কি শিখে এসেছিস? গ্রামীণ শিক্ষায় অ ক খ শিফট আর ওই শহর আমাকে একটু শেখালো গ্রামীণ শিক্ষায় 1 2 1 বিশ্বকবির গান, শহর আমাকে শেখালো অপমান। গ্রামীণ শিক্ষায় গ্রন্থশালী নতুন একটা ভোর, শহর আমাকে একটু শেখালো তুই নগ্ন হয়ে ঘোর। গ্রামীণ শিক্ষায় কবি নজরুল জসীমউদ্দিন কবি, শহর আমাকে শেখালো ইন্টারনেটের পর্নোগ্রাফির ছবি। গ্রামীণ শিক্ষায় যাত্রাপালা টুসু ভাডুয়াল, শহর আমাকে একটু শেখালো 3টে বিয়ের মেগা সিরিয়াল। গ্রাম শহর শিক্ষা একই, শিক্ষিতরাও গ্রামে বাঁচে, শিক্ষা নিয়ে বড়াই করে। শহর শুধু বাদন নাচে বাপি, শুধু বাদন নাচে। অপূর্ব অপূর্ব, তোকে যত দেখছি রে মা, ততই আমি অবাক হয়ে তুমি আরো অবাক যাচ্ছি। হয়ে যাবে যখন দেখবে আমার শহরে পোশাক ছেড়ে দিয়ে শাড়ি পরে সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছি। কি বলি এসব পোশাক ছেড়ে আমি বলবি, তোর কথা শুনে আমার মাথাটা ঘুরছে মাথা রে ঘুরছে মা। তাই তো বাপি? আসলে আমি শহর থেকে এসে এইসব শহরে পোশাক পরে ঘুরছিলাম তো, সেই জন্য, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আসলে কি জানতো বাপি, এই গ্রামের বাবা মাদের একটা নতুন স্টাইল হয়েছে। তাদের ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমিক পাস করার পর প্রতিবেশীদের দেখানোর জন্য তারা তাদের পাঠিয়ে দিচ্ছে শহরে, তারপর শহর থেকে তারা পাড়ি দিচ্ছে বিদেশে। আর বিদেশে গিয়ে হাতি করে এক্সট্রা কিছু শিখুক আর না শিখুক, শুধু শিখছে স্বার্থপরতা। আর বিদেশ তো বরাবরই স্বার্থপর, তাই তাদের কাজে লেগিয়ে তাদের নিজেদের দেশের উন্নতি করছে। এ দোষটা তো বাবা মায়েদেরই রে। একদম একদম বাপি, ঠিক তাই, বাবা মাদের দোষ। আর তাই তো গ্রাম বাংলার বাবা মারা যাতে শহরের উপর ঘেন্না জন্মায়, বিদেশের উপর ঘেন্না জন্মায়, সেই জন্য তো আমি শহর থেকে এখানে এসে আমি এরকম পোশাক পরে ঘুরছিলাম। আসলে জানতো বাপি, আমি যতই শহরে শিক্ষিতা হই না কেন, আমি কিন্তু গ্রামের মেয়েতেই আছি। আমি যেমন লেখাপড়া করতে জানি, তেমনি কোমরে কাপড় বেঁধে দেয়ালে ঘুটে দিতেও জানি। বয়সে ছোট আমার থেকে না হলে আমি তো বাপি, ছি, আমার কথা বলতে নেই জানো বাপি, তোমাকে না আমার একটা কথা বলার ছিল। বলছিলাম কি বাপি, যদি কোনোদিনও আমাকে বিয়ে করতেই হয় না, আমি কিন্তু গ্রামের ছেলেকে বিয়ে করবো। বাহ, খুব ভালো, খুব ভালো। আমি কাল থেকে তোর জন্য পাত্র খোঁজা শুরু করে দিচ্ছি রে মা। বাপি, আজকের এই আনন্দ দিনে আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে খুব আনন্দ পেতেন, তাই না? সত্যি সত্যি কি আমার 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 মা খুন হয়েছিলেন, হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। কেন বলতো? না বাপি না, কিছু না, আমি এমনি বলছি।
বলছিলাম আর কি, আসলে আজকের আমি দিনে না আমি আমার মাকে খুব মিস করছি। একদম ঠিক কথা বলেছিস রে, একদম ঠিক কথা। ওই মায়ের মতো বৌদিকে চোখের সামনে মরতে দেখে আমারও ভিতরটা কেমন হাও হাও করে কাঁদে রে। আর তোর তো নিজের মা রে। চল ওসব কথা বাদ দিয়ে আমরা এখন চলি। দাঁড়া গো দাদা, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি বলছো কাকার সঙ্গে কথা বলো, আমি ওপরে রুমে যাচ্ছি। টাটা বাপি, বাই কাকা। পাইলো নাকি? বাই বাই। তুই কি বলতে চাচ্ছিস বল? কি বলতে চাচ্ছিস বল? না দেখো তোরা কিছু বোঝে না। বলে আজকের দিনটা কি দিন? আজ কত তারিখে? আজকে তো 11ই মাঘ। আজকে দিলে তোর বউ কেমন বৌদি না, আজকে দিনই তো মরেছিল না। তাই তোরে দাদা বছর একটা দিন তোর কাছ থেকে আমি কিছু আবেদন করে চাই না দাদা। তোর কোনো কাজে লাইলো মাকে? এই থামর করে ঢোল বাজাচ্ছি, দেখছেন না? দাদা সবাই প্রাইভেট আলা জানে না, থামর করে ঢোল। তুই আমাকে ব্ল্যাকমেল করে বলতে পারিস ভাই? চিন্তা করো না গো দাদা, চিন্তা করো। আজকে এই ঘরটা লেগাবো গো দাদা। আরে ভাই না, আমি লিখতে পারবো না রে ভাই। কবে? এই ঘরে তোমরাই থাকবে গো দাদা। কবে? এই ঘরটা থাকবে আমার নামে না দাদা, আমার নামে। আর তোরা তো পাট পিটিতে থাকবি আমার কি তোরা ছাড়া। ঠান্ডা এই থাবর করে শোন ঢোল বাজাচ্ছি কেন লোমাকে? দেখতে পাচ্ছি না চাতা কান্নাকা ঢোল বাজাচ্ছ। চিন্তা করো না দাদা। ও দাদা, ও যে আমি কোর্ট থেকে কোর্ট পেপারটা রেডি করে এনেছি গো দাদা। তবে ও দাদা দাও গো দাদা। ভালো দাদা, আমি লিখতে পারবো না। না আমি লিখবো না রে ভাই। আমি লিখবো না। দাদা লিখবো না রে ভাই। দে দাদা লেগে না রে দাদা, আমি লিখতে পারবো লেগে না রে, খাবে না, লিখবো না। দেখবি না, আমার সম্পত্তি তো তুই একটা করে সব লিখে নিয়েছিস। লিখবি না? আর তো আমার কাছে পামেলা ছাড়া আমার আর কিছু নেই রে দেখবি ভাই। না? তোর নেই পাবে না। দেখবি না? তাহলে তোর মেয়ে পাবে না। এখানে সামনে লেখ। আমি কিছু বলবো না মাকে, তোকে আর কিছু বলবো না। এই সবর করে ঢোল বাজালো মাকে, ঢোল বাজা। শেষ সম্বলটুকু আমি তোর হাতে তুলে দিলাম রে ভাই। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি রে ভাই, আমার পামেলাকে নিয়ে তুই আমাকে শান্তিতে বাঁচতে দে রে ভাই, শান্তিতে বাঁচতে দে। আমার নিজের দাদারে ঠান্ডা, আমার নিজের দাদা। তার নিজের দাদাকে কেউ হাওয়া মাওয়া করে কাঁদতে দেখে ওই কারো ভালো লাগে না। আমি মানছি গো, আমি মানছি। আমি মানুষ হলেও আমি একটা পাক্কা চাই। যদি রক্ত খাবে আমি মানছি গো, আমি মানুষ হলেও আমি একটা পাকা শয়তান রে দাদা। চিন্তা করো না গো দাদা, চিন্তা করো না। এর চেয়েও ডবল রত্ন তোমার কাছে আছে গো দাদা। আর সেটা আমি ঠিক সময়ে নিজের করে নেবো গো দাদা, নিজের নামে করে নেবো গো দাদা।
কাছে পয়সা নিয়ে এখানে সে দুষ্টুমি হচ্ছে, খেলনা চালা হচ্ছে। এই দেখে তো মাছি, ওই আদর করে উত্তেজিত হয় না গো। এটা প্রেসার বাড়ে গো মাছি, এটা সুগার বাড়ে গো মাছি, এটা কোলেস্টেরল বাড়ে মাছি। হ্যাঁ বলে ও মাছি, চিন্তা করো না গো মাছি, চিন্তা করো না। এবার আমি আগে ঢিলে 2 পাখি মারবো গো মাছি। হ্যাঁ এবার ওদের আমি সংসারটাকেও ভাঙবো, আর এই কয়েল পাখিটাকে সোনা গাছে তো বেঁচে দেবো গো মাছি। প্ল্যানটা কি বলতো মহারানী? ঠিক সময় এসেছে না, ঠিক সময় এসেছে। বলে শোন না, শোন, রোজ সকালে ওই কোয়েল পাখি ওই গোলাপ বাগানে গোলাপ ফুল তুলতে যায় না, কালো বলি কালো যাবে রে ও মাঝি। গোলাপ বাগানে গোলাপ ফুল তুলতে, আর আমি তখন সুশান্তকে ওর পিছনে লেলিয়ে দেবো না। তারপর সুশান্ত ওই কোয়েল পাখিকে ভালো করে বেশ আদর যত্ন করে ওকে রেপ করে দেবে না। তারপর ওই পাখি লজ্জায় ঘৃণায় নদীর জলে ঝাঁপে দিতে যাবে গো মাছি। আর তখন এই মহারানী পিছন থেকে খপ করে ধরে টপ করে সোনা গাছে ঝাঁপিতে ঢুকে আলাদা গো মাছি। আমি অনেক হারামি দেখেছি, তোর মতো হারামি আমি জীবনেও দেখিনি। আরে দেখবে ও না গো মাছি, আমি হচ্ছে বিশাল বড় মাকড়সা গো মাছি, বিশাল বড় মাকড়সা। এই মাকড়সার এলালায় এই সভ্য সমাজের মানুষ গুলোকে সব জ্বালা ধরিয়া দেয় গো মাছি, ধরিয়া দেয়। এখানে তোমার স্বার্থ আর মায়ের স্বার্থ আমি বুঝলাম, কিন্তু এখানে আমার স্বার্থ কি? স্বার্থ আছে রে, বলে স্বার্থ আছে। অর্থ মানে টাকা, টাকা পাবি রে। হ্যাঁ এক ঠান্ডা রবে, বলে টাকা নিয়ে আসছি রে, দেখ টাকা। এই নিন স্যার, এই নিন, আপাতত 50,000 টাকা আছে, আর কাজটা হয়ে গেলে আরো 50,000 টাকা পাবেন। মহারানী, তুমি কোয়েলকে বিক্রি করে কমপক্ষে পাবে 50 লক্ষ টাকা, আমার বেলাতে মাত্র 1 লাখ টাকা। দিলাম। বেশি লোক করেছে না, ওরাও মাছে তোমার এই গ্রামে না ছেলে বলে দিন লোকটা পেরে যাচ্ছে গো মাছে। হ্যাঁ ওটা তোমার ব্যাপার, আমি শুধু দেখতে চাই ওই পরিবারটার ধ্বংস। দেখাবো তোমাকে বানাবে ওই ধ্বংসের সিরিয়ালটাই দেখাবো। বলে যাও মাছে, তুমি সকাল বাড়ি যাও গো মাছে, সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে গো মাছে। কাল সকাল উঠতে হবে, সকাল উঠে ওই কোয়েল পাখিকে এই গ্রামের সবার সামনে বদনাম দিয়ে এই গ্রাম ছাড়া করতে হবে গো মাছে। হ্যাঁ কি হলো? এবার আমি খেলা খেলবো গো মাছে, এবার আমি খেলা খেলবো ওই চাণক্যের বুদ্ধি দিয়ে, মির্জাফরের শয়তানিকে পাঁচ করে, আর কংসের ধ্বংস দিয়ে, আর শকুনির বিশাল চাল দিয়ে শুরু করবো আমি T20 ম্যাচ গো মাছে। এই খেলা চেয়ার লিডার হবে তুমি গো মাছি। আরে সামনে পুলিশ, তুই হবে আম্পায়ার। আর রবি তুই করবি শুধু ফুল টস। কলকাতায় গেছে, এখন অব্দি মানুষটা আমাকে একটা ফোন করলো না। মানুষটা হয়তো নানির কাছে ব্যস্ত আছে, হয়তো তার কোয়েলের কথা ভুলে গেছে। আমি তো ভুলতে পারছি না তার কথা। দেখি মানুষরা কেমন আছে।
হ্যালো, কি বলছো কি মহারানী? কি লিখছিস রে? কি বলছো কি? ওর পাথরটাকে দেখছিস নাকি না? শোন, ও মনে মনে সিধুকে ভালোবাসে না। বলা যায় বলছো মহারানী? তাই তো বলছি রে, ভেঙে দে ওদের ভালোবাসে না কেন? তোর মতো একটা হ্যান্ডসাম ছেলে রে, এখানে তুই একটা হ্যান্ডসাম ছেলে রে, তুই থাকতে ও শেষে কিনা সিধুকে ভালোবাসে রে। আচ্ছা আর দেরি করছে রে, যেমন করে হোক ভেঙে দেওয়ার ভালোবাসাটাকে রে। ঠিক আছে মহারানী, আমি ওই দিকটা একটু দেখছি, তুমি একটু ওই দিকটা দেখো। হ্যাঁ, বলে তুই কি করছিলি? আমি কিছু করিনি মহারানী, এই তুই কি করছিলি? আমি কিছু করিনি, এই আমবাগানে তুই কি করছিলি? আমি এমনি এসেছিলাম। এই বলে দেবো না, কি বলে দেবে? এই গ্রামের সবাইকে বলে দেবো না, কি বলবে? এই গ্রামের সবাইকে বলে দেবো না, বলে দেবো না। সব বুঝি রে কোয়েল, আর সিধুটা এতদিন হলো গ্রামে নেই, তোর মনটা যে ওকে ভুলে গেছে তা কি বুঝি না রে কোয়েল? সবই যদি বোঝো তাই সকাল সকাল কটা পেয়ে নুনের ছিটে দিতে এসেছো কেন? না 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 না, আমি এসেছি আসলে তোর মনের জ্বালাটা মেটাতে। আরে সিধু নেই তো কি হয়েছে রে? এদিকে দেখ আমি তো আছি, তাই সিধুর কাজটা আমাকে দিয়ে চালিয়ে নে। আমাকে সকাল সকাল বিরক্ত করো না সুশান্তদা, রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আচ্ছা যাবি? তাহলে যা। জানোয়ার? কি ভেবেছিস? ও, কে গঙ্গোতে ছুঁড়ে দিল জানোয়ার কোথাকার? তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। আমি এসে গেছি, আমি গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম, তোমার চিৎকার শুনে আমি এখানে ছুটে এলাম। ছি সুশান্ত, ছি, এত নোংরা জঘন্য কাজ করতে তোমার বিবেকে একবার বাঁধলো না? একবার আগে ভাবলে না আজকের পরে এই মেয়েটা সমাজে মুখ দেখাবে কেমন করে? সামনে হয়েছে গো, সামনে হয়েছে। তোর জল ডুবে মনে ছাড়া আর কোনো উপায় রইল না। বলে মাসি, ঠিক বলছি। বলে মাসি কি হচ্ছে গো? ও মাসি কি হচ্ছে? দেখো না কাকু, সুশান্ত কোয়েলকে একা পেয়ে জোর করে। এই ঠান্ডা কি করছিস রে? এই তুই মাকে তুই ছাড়লো বলে বলে তুই শুনতে পাচ্ছিস না? যেই দেখে দিল তোর নাগরটা গ্রামে নেই, যেই দেখে দিল বলে করিয়ে পয়সা দিল। হ্যাঁ এই কালো মুখ নিয়ে এটা গ্রাম শেষ চলে যেতে হবে। চুপ করুন, আমি সহ্য করতে পারছি না। কোয়েল, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। আর যদি কেউ দোষ করে থাকে সেটা করেছে ওই সুশান্ত। যদি কেউ দোষ করে থাকে সেটা করেছে সুশান্ত। কোয়েল, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো দোষ নেই। দোষ যদি কেউ করে থাকে সেটা করেছে সুশান্ত। এটা তো শহর নয়, এটা গ্রাম। এই গ্রামে সবাই তো কোয়েলকেই কলঙ্কিনী বলবে রে মা। জানিস এখানে আমরা প্রতি বছর কটা করে দুর্গাপূজা করি। আমরা মুখে বলি নারী শক্তির আরাধনা করছি, যেমন নারী শক্তি নথুরি আয়োজন থাকে তিনজন, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী।
আর পুরুষ দেবতাদের সংখ্যা থাকে 4 জন। কার্তিক, গণেশ আর ভোলানাথ আর মহিষাসুর। পুরুষ আয়োজিত নগরী 3 জন। যেমন আমরা এখানে নারী সাপেক্ষ যুক্তিযুক্ত খুব কম, তাই এখানে খুব কম দিয়ে মা, খুব কম। যেও না কাকা, আমার একটা কথা শুনে যাও। তোর তো কথা শুনে কোনো লাভ হবে না। এখন এখন এই মেয়েটা কি হবে তাই বলে যাও, চলে গেলে হবে না। হ্যাঁ একদম ঠিক কথা বলে যাচ্ছে। চলে গেলে হবে না, বলে যেতে হবে আমাকে। তুই চললো বলে না, তুই তখন কথা দিল, তুই তো কুল চালো। তোর মতো মেয়ে এখানে ঘোরাঘুরি করলে এখানে আরো 5টা দিলে না। চুপ করুন, আপনার চুপ করুন। আমি সহ্য করতে পারছি না। ওই তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই। তোমার পাশে কেউ না থাকলেও আমি আছি। আমি আছি তোমাদের সঙ্গে। কোয়েলকে ছিল দাঁড়ি করার জন্য আমি তোকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। কি বলছিস রে ভাই? আমি যে তোর বড় দাদা। আমি একজন পুলিশ অফিসার, আমার কাছে সম্পর্ক আছে। আইন আগে, আদর্শ আগে। মনে তুমি আমাকে বাঁচাও, ভাই যে অ্যারেস্ট করতেছে যে আমাকে। আমি কি করবো বল? ওই এর কথা তুই করছিস? হ্যাঁ, ওকে আপনি অ্যারেস্ট করুন। আরে তা না হয় করবে, তা না হয় করবে, কিন্তু এখন তো কোয়েলকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ওই গ্রাম ছেড়ে যাবে কোথায়? পুলিশ স্যার, ওকে জাহান্নামে যাবো, জাহান্নামে, জাহান্নামে। ওই তোর মতো একটা মেয়ে ঘোরাঘুরি করে রাস্তা পেলো। না, একটা নিরীহ মেয়েকে আপনারা কিছুতেই গ্রাম ছাড়া করতে পারবেন না। বলে ওর গ্রামে থেকে করবে নাকি? বলে ওর মতো মেয়েদের গ্রামে থাকে তাহলে আরো 10টা ছেলে নষ্ট হবে না। কেন ছিচি করবে না? কেউ আর ও না গায়ের মাথা উঁচু করে ঘুরতে পারবে না, কেউ ছায়া মারাবে না, কেউ ওকে বিয়ে করবে না, কারণ গঙ্গা ময়লা হয়ে গেছে। কাকিমা, গঙ্গার জলে ভেসে আসা একটা শুকনো মালাকে দেখে আপনি কখনো গঙ্গাকে অপবিত্র বলতে পারবেন না। কারণ ভেসে আসা মালাটা কোনো মৃতদেহেরও হতে পারে, কিংবা বিসর্জন করে দেওয়া কোনো দেবী প্রতিমারও হতে পারে। বলো না গো পামেলা দি, বলো না। এদের কি বলেছে কোনো লাভ নেই গো পামেলা দি। অপরাধী জানি লইল না কি তার অপরাধ, বিচার হইয়া গেল গো। না না না, এই নোংরা মুখ নিয়ে আর তুমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে পারবো না। এখন একটাই পথ খোলা আছে, ওই গঙ্গার জলে আধ্যাপ দিয়ে আমি নিজের জীবনটা শেষ করে দেব। আছে আছে হ্যাঁ আছে। যে ওর কপালে আজ কলঙ্কের কালি লাগিয়ে দিয়েছে, সেই ওর স্মৃতিতে সিঁদুর দিয়ে স্ত্রী স্বীকৃতি দেবে। কি বলছো তুমি বাবা? আমি ঠিকই বলছি, কোয়েলকে তোকে বিয়ে করতে হবে। না না মাস্টার মশাই, না, আমাকে এত বড় শাস্তি আপনি দেবেন না মাস্টার মশাই। তার চেয়ে আপনি আমার গলা নেবেন, আপনি আমার বলো না, তুমি কোয়েলকে বিয়ে করে স্ত্রী স্বীকৃতি দেবে কিনা সেটাই বলো। তা না হলে আমি নিজে জজ সাহেবের কাছে সাক্ষী দেব, যাতে ওর সারা জীবন কারাদণ্ড হয়। এবার আপনারা সবাই চুপ করে আছেন কেন? সুশান্ত যদি কোয়েলকে বিয়ে করতে রাজি হয় তাহলে তো আপনাদের আপত্তি নেই। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন। বলি, এই কলঙ্কিনী কালামুখী মেয়েকে কে ঘরের বউ করে নিয়ে যাবে? তো মুরুক্কা আমার আর কি। তবে হ্যাঁ, আমি তোমাকে শেষ কথা বলে রাখি বাছা, তুমি আমার কাছে কলঙ্কিনী ছিলে, কলঙ্কিনী আছো, কলঙ্কিনী থাকবে। বলো না, আমি কিন্তু এখনো তোমার সিদ্ধান্ত জানতে পারলাম না। কোয়েলকে বিয়ে করে তুমি স্ত্রী স্বীকৃতি দেবে কিনা সেটাই বলো। মহারানী, মহারানী তোমার জন্য আজকে আমাকে ফাঁসতে হলো মহারানী। তুই তা আমি কি করবো না? একটা তো করে দিয়ে দে। হ্যাঁ, তুই রাজি আছিস কিনা বল। আর তা না হলে আমি জজ সাহেবের সাক্ষী থাকা সারা জীবন তোর কারাদণ্ড হয়। জেল খাটার চেয়ে বিয়ে করাটাই অনেক ভালো। আমি রাজি বাবা, তুই রাজি? হ্যাঁ জেঠু, আমি রাজি। হ্যাঁ, আমার কোনো কাজ নেই। সমস্যা সমাধান করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আমি এখন চলি।
কি মহারানী, তোমার প্ল্যান সাকসেস হলো না? আরে তুমি যখন থেকে প্ল্যান করেছিলে তখন থেকেই আমি জানতাম তুমি কি করতে চলেছো। তাই আমি ঠিক করে রেখেছিলাম আমি কি করব। তাই চোখের মুখে নুন দিতে আমি ভালো করে জানি। আরে মনে রেখো, তুমি খুব সাবধানে চলো। তুমি কোনো বাচ্চা ছেলের সাথে গাঙ্গুলি খেলছো না। তুমি রাস্তার মাঠে গাঙ্গুলির সাথে ক্রিকেট খেলছো, ক্রিকেট। তোর কাছে যেটা ক্রিকেট 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 খেলে, আমার কাছে সেটা পাসা পাসা। এই খেলায় শেষ 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 চালটা চালব আমি আমি না আমি না। কোহেল, আমি সারা জীবন তোকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো রে মা। তোকে সারা জীবন আমি আমার বুক দিয়ে আগলে রাখবো রে মা। সে স্বপ্ন আমার পূরণ হতে চলেছে। কষ্টকে সম্বল করে ছেঁড়া কাপড়ে শরীর ঢাকলেও আজ আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। সেই আনন্দের কারণটা কি আমি জানতে পারি? আরে বাবা, সেই আনন্দের কারণটা হলো তার বন্ধুর সঙ্গে মঞ্চে একসঙ্গে গান গেয়েছে গো। দেখি গো, শুধু মঞ্চে গান গেয়েছে? আমি কল্পনা করতে পারছি না দাদা। চোখ বুঝলে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক, আর মঞ্চের মধ্যে রয়েছে রঙিন আলো, আর রঙিন আলো রয়েছে, আর সিদ্ধার্থ গাইছে। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু। একটাই কথা আছে বাংলাতে, একটাই কথা আছে বাংলাতে, একসাথে সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, একসাথে সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। আমি জেগে জেগে স্বপ্ন দেখছি। এখন আসল খবরটা তো তোমাকে বললাই হয়নি। সেটা আবার কি গো? শোনো, আর রাজেশ মাসিদুকে নিয়ে রাজেশ মাস্টার কালই শহর থেকে গ্রামে ফিরে আসছে। কি বলছো তুমি? হ্যাঁ ঠিক বলছি গো, ঠিক বলছি। কাল বিকেলেই ওরা গ্রামে ফিরবে।
হয়তো হয়তো তখন আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেব। আর আমি তখন সিংহ দুয়ারে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবো, এসো এসো বীর নজওয়ান, এসো রাজকুমার। রাজা আজ বড় ক্লান্ত, মুক্তি দাও মোরে, সামলাও তোমার রাজত্ব। অবাধ্যদের বাধ্য করে নাও এক বুক নিঃশ্বাস করে, তুলে নাও হাতে খড়গ কিবান, মুক্ত করো দাসত্ব। তুমি তো মানুষ নও, তুমি তো দেবতাও নও, তুমি এলোপাতির ঝাড়ের পূর্বভাস, তুমি রাজত্বের স্বর্গবাস। যশোদা দেবকীর সন্তান তুমি, বংশ হত্যার হাত ধরে তুমি। তুমি প্রবল, তুমি বৈশাখ, তুমি শ্রাবণ, তুমি মহাবীর, তুমি প্রকৃতি। হয়তো হয়তো আমি একদিন এই দুনিয়াতে থাকবো না, দূর থেকে শুনতে পাবো তোমার উল্লাস, তোমার গর্জন। তুমি তেতা সত্যকে করেছো বর্জন, দুর্নীতিকে করেছো চারকা। বেঁচে থাকো, বেঁচে থাকো আমার রাজকুমার। তুমি কাঁদছো? আনন্দে গো আনন্দে, চোখে আমার জল চলে এসেছে। জানো জানো আমার খুব ইচ্ছে করছে যে কালীঘাটে গিয়ে একটু মা কালীর পুজো দিয়ে আসি। আমার কাছে তো এত পয়সা নেই। তোমার কাছে নেই তো কি হয়েছে? আরে আমার কাছে তো আছে। না হয় তোমাদেরকে আমি কালীঘাটে ঘুরিয়ে নিয়েই আসবো। খোকা খোকা তুই তুই আমাদের নিয়ে যাবি খোকা? হ্যাঁ, কেন নিয়ে যাব না? আরে আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছি না। আচ্ছা বাবা মা, দস্যু রত্নাকর যদি নিজেকে পাল্টে ফেলে পারবে কি মনে হতে পারে? তাহলে আমি নিজেকে পাল্টে ফেলে তোমাদের একবার কালীঘাটের মন্দির ঘুরিয়ে আনতে পারবো। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। শোনো শোনো মানে বলছি কি, সকাল সকাল চলো, তাড়াতাড়ি গেলে না মাকে খুব ভালোভাবে দর্শন করতে পারবো। হ্যাঁ হ্যাঁ মা, যাও তুমি তাড়াতাড়ি জামা কাপড় বাক্সপত্র যা আছে টাকা পয়সা সব গুছিয়ে নাও। আরে আরে দাদা দাদা, এ বাক্স গুছিয়ে দিতে হবে কেন? আমরা তো আর কালীঘাটে থাকতে যাচ্ছি না বাবা। আরে পুজো দেবো, চলে আসবো। ও বাবা, সত্যি তোমার দিনে দিনে বুদ্ধি একবারে কমে যাচ্ছে। আচ্ছা এই যে পাঞ্জাবি পরে আর মা যে শাড়ি পরে এতটা পথ যাবে, আচ্ছা সেই শাড়ি পরেই মা পুজো দেবে? আচ্ছা পুজো দেওয়ার জন্য তো আলাদা একটা কাঁচা শাড়ি চাই তো নাকি? হ্যাঁ চাই তো চাই তো। হ্যাঁ, তারপর ধরো পুজো দেওয়ার পর তোমার পাঞ্জাবিতে মায়ের শাড়িতে সিঁদুর লেগে যাবে। আচ্ছা ওই সিঁদুর লাগা পাঞ্জাবি পরে আর শাড়ি পরে তোমরা তো এতটা পথ আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি বাক্স গুছিয়ে দিচ্ছি, কেমন? যাও যাও যাও। আচ্ছা বাবা, তোমার তো এখনো স্নান হয়নি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি বাবা। যাও, যাও, গিয়ে তাড়াতাড়ি স্নানটা সেরে নাও। সারা বুড়োটা গেল স্নান সারতে, আর কুড়িটা গেল জামা কাপড় গোছাতে। সারা জীবনে একটাই সুযোগ আমি পেয়েছি, এটাই করবো আমি হাত দিয়ে পড়ে না। হ্যাঁ বলো। বলছে বলছে আসল কথাটা শুনলে? কি বলো বলো মহারানী? বলছি 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 একটা খবর শুনলাম না, ওই সিধুটা নাকি কাজ সুস্থ হয়ে গ্রামে ফিরছে। তাই তো বলছি রে, যা করার কাজটা আজকের মধ্যে রেডি করতে হবে রে। শোন 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 শোন, বল 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 বল। বলছে কথাগুলো মন দিয়ে শোন। কাল তুই যখন তোর বাবা মাকে নিয়ে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিবি না, তখন তোর বাবা মায়ের কাছে সমস্ত টাকা পয়সাগুলো তুই তোর কাছে নিয়ে নেবি না। আচ্ছা মহারানী, তুমি ঠিক করে বুঝিয়ে বলো, আমি এসব কাজ আগে করেছি নাকি? শোন, টাকা পয়সাগুলো তুই তোর কাছে নিয়ে নেবে। তুই বলবি টেনে টেনে চুরি হয়ে যেতে পারে, পকেট মার হয়ে যেতে পারে, এই বলে সমস্ত টাকা পয়সাগুলো তুই তোর কাছে রেখে দেবে। তারপর 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 ট্রেনটা যখন ঠিক ওই কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে শ্রীরামপুর স্টেশনে পড়বে, তোকে
ঠিক থাকে রাখ ঝামনা আচ্ছা মহারাজ তুমি বুঝিয়ে বলো। কথা না কথাটা মন দিয়ে শোন তুই তুই তখন শ্রীরামপুর স্টেশনে নেমে পড়বি রে তুই তোর বাবা মাকে বলবি রে তাদের জন্য তুই তুই জানতে যাচ্ছিস না। তারপর তুই চা নিয়ে ট্রেনে উঠবি না রে ওই সোজা টাউন ট্রেনটা ধরে তুই বাড়ি চলে আসবি রে আর তোর বাবা মায়ের কাছে পয়সা করিও রে তার বাড়ি দিতে পারবে না না তোর বাবা জানবে আমাদের ছেলে আমাদেরকে ছেড়ে দিয়ে ট্রেনে তুলে দিয়ে পালিয়ে গেছে রে। আজ অনেকদিন পর গ্রামে ফিরে না আমারও দারুণ দারুণ আনন্দ হচ্ছে। তোমার মনে আছে যেদিন আমি শহরে গিয়েছিলাম কোয়েল আমার জন্য লুচি আর হালুয়া নিয়ে এসেছিল, সে কথা তোমার মনে আছে? মনে আছে, ও কথা আমি ভুলবো কি করে? মানুষ নিজের জন্মদিনের কথা ভুল মনে রাখি, আর আমি আমার মৃত্যুর দিনে কথা মনে রেখেছি। আরে তুমি কিছু একটা ভাবছো মনে হচ্ছে। ও কিছু না, আমি কিন্তু একটা জিনিস ভাবছি, তুমি তো মাকে ফোন করে দিয়েছো, এতক্ষণে সবাই জেনে গেছে যে আমরা গ্রামে ফিরছি। এতক্ষণে হয়তো আমার কোয়েল আমার জন্য সিঁদুর কোট হাতে নিয়ে অপেক্ষা করছে, আর আমাদের মা আমাদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য সাত তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে গেছে। ও বাবা, তুমি এক্ষুনি সবকিছু ভেবে নিলে, তা বাড়িতে গিয়ে কি ভাববে? বাড়িতে গিয়ে আমি কিন্তু আরেকটা জিনিস ভাবছি, যেদিন আমি প্রথম শহরে গেলাম সেদিন আমি মা কালীর মন্দিরের উদ্দেশ্যে বলেছিলাম, মা গো, আমি যদি সুস্থ সবল হয়ে গ্রামে ফিরতে পারি তাহলে তোমার দর্শন প্রথম করবো মা গো, তোমার দর্শন প্রথম করবো। তাই চলো বন্ধু, প্রথমে মা কালীর মন্দিরটা একবার দর্শন করে আসি। চলো মা দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ লেট করলে 10টা ট্রেনটা মিস করে ফটো নিচ্ছি। বলি বুড়ো বুড়ি যাচ্ছে ছেলেকে নিয়ে তীর্থ করতে, বুড়ি বাড়িতে ছেলে আসার আনন্দ না। আর এদিকে ওই কয়েল পাখিকে